ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। আজকে আমাদের সাথে সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন আমাদের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আর আমার বাম পাশে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, আমি আছি মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব হিসেবে কাজ করছি। আজকে কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো এর মধ্যে যে জিনিসটা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন D8 সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাত 1টায়। এখানে বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান এবং পাকিস্তান। এছাড়া মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন এবং নাইজেরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই সম্মেলনে নাইজেরিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই সম্মেলনের এবারের যে থিম সেটা হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং SMEs শেপিং টুমোরোজ ইকোনমি। তো আমাদের জন্য দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এই জন্য আপনি দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে তারুণ্যের শক্তি এবং আমাদের যে তারুণ্যের যে সম্ভাবনা, এটা নিয়ে অনেক কথা বলে আসছেন এবং উনি সবসময় চান যে আমাদের তরুণরা তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হোক এবং সেই লক্ষ্যে উনি কাজ করছেন এবং এখন একটি বৈশ্বিক ফোরামেও এই বিষয়টা নিয়ে উনি কাজ করার সুযোগ পাবেন, যেখানে আরও অন্যান্য দেশের বেশ কয়েকজন সরকার প্রধান ওনার সাথে যোগ দেবেন এবং আলোচনা করবেন। পাশাপাশি SMEs যেটা বলা হচ্ছে যে SMEsগুলো আপনি জানেন যে কোনো দেশেরই অর্থনৈতিক উন্নয়নে SMEsগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। SMEsগুলোকে আরও কীভাবে কাজে লাগানো যায় আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনতে, সে বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নেব। এছাড়া আরও কিছু বিষয়ে আসলে শেয়ার করার আছে যেগুলো আমাদের মাননীয় প্রেস সচিব জনাব শফিকুল আলম আপনাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রস্তাব পেয়েছিলাম যে মানে শিক্ষা কমিশন করা হবে কিনা সেগুলো নিয়ে। তো এই বিষয়ে যেটা আমাদের যে এখন যেটা ফোকাস সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো পিস বাই পিস কাজগুলো করছি। আপনি শিক্ষার বিষয়টা তো অনেক অনেক বড় ব্যাপ্তিময়, তো সেই জিনিসটাকে আমরা কিভাবে এগোতে পারি, মানে আমাদের যেটা অ্যাপ্রোচটা হচ্ছে যে এটাকে ধরছি, এটাকে পিস এইভাবে পার্ট বাই পার্ট আমরা কাজগুলো করার একটা ইয়ে হচ্ছে। বাট ভবিষ্যতে আমরা এটা রুলও আউট করছি না যে শিক্ষা কমিশন হবে কিনা। হ্যাঁ, তো যে কাজগুলো হচ্ছে বা যে কাজগুলো সেটার আমি একটা আউটলাইন আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে 9 এবং 10 এর আমরা টেক্সট বা বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে টেক্সট রেশনালাইজেশন, মানে টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। এটা আপনারা খুব দ্রুত দেখবেন। তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ছিল, তো আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের গ্রান্ট শব্দটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে এটা, এবং এইটা নিয়ে অনেক বড় কাজ হবে। আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, ফলে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আমরা অনেক বড় বিগার একটা সংস্থা হিসেবে যাতে টার্সিয়ারি যত এডুকেশন আছে সেটাকে যেন তারা আরো মানে তার মানটা যাতে ধরে রাখার জন্য যত কাজ করা যায় সেই কাজগুলো যেন করতে পারেন, এটাকে খুবই যুগোপযোগী করা, এটাকে আরো মানে গ্লোবাল যে টার্সিয়ারি এডুকেশন যে জায়গায় গিয়েছে যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে সেই জায়গাগুলোকে আরো ফোস্টার করানো, সেই কাজটা ইউনিভার্সিটি কমিশন করবেন। তারপরে আমরা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। আপনারা যেগুলো আছে সেটা কতটা যুগোপযোগী সেটা নিয়ে কোশ্চেন আছে। দেখা যায় যে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে অথচ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনটা অনেক পিছিয়ে আছে। মানে আপনি এমন কিছু কিছু যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি যে গত 15 বছর আগে মোবাইল ফোন হয়তো স্মার্টফোন সেভাবে ছিল না, তো যেই যে চেঞ্জগুলো হচ্ছে সেটার জন্য আর কি ভোকেশনাল আর টেকনিক্যাল এডুকেশন এক ধরনের বিগ আপগ্রেড হবে। বেসরকারি স্কুল ও কলেজের যে অনলাইন টিচারদের যে এডুকেশন, আপনারা জানেন তারা যে খুব বেশি ট্রেনিংটা পান সেটা তেমন একটা হয় না। বাংলাদেশে প্রচুর বেসরকারি স্কুল কলেজ আছেন,
অনেক ক্ষেত্রে সেভাবে মানে টিচার্স ট্রেনিং একটা খুব বড় সাবজেক্ট বাইরে। আপনি আপনার স্টুডেন্টদের মান উন্নয়ন করতে হলে আপনার টিচার্সদেরও মানটা আপনার সেই লেভেলে নিতে হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সরকারি টিচাররা যতটুকু ট্রেনিং এর সুযোগ পান সেই সুযোগটা হয়তো বা বেসরকারি টিচাররা পান না। তো সেই জায়গাটাও আমাদের একটা আমরা এটা নিয়ে একটু ভালো কাজ করার একটা প্ল্যান আছে এবং সেই নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনার আইসিটি, আপনি জানেন যে 9, 10 বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে আইসিটি যে সাবজেক্টটা, সেটাকে আসলে অতটা আমরা আপগ্রেড হয়নি, যে যত যেভাবে পুরো গ্লোবালি এটা আইসিটি এডুকেশন যে জায়গায় চলে গেছে, আপনি কোডিং এর শিক্ষা বলেন বলেন, আমরা অনেক শুনি যে আমরা কোডিং ইন্ট্রোডিউস করব, এই করব, কিন্তু আসলে আপনি যদি আইসিটি এডুকেশনটা সেইভাবে যদি আপগ্রেড না করেন, সেটা অনেক ক্ষেত্রেই তাহলে আমি মানে কোয়ালিটি আমার মানে টেকনিক্যাল এডুকেশনের নো হাউ যারা ছেলে মেয়ে আমরা পাবো না। তো সেই জন্য এই জায়গায়ও কাজ হচ্ছে, এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশি অরিজিন একজন ব্রিটিশ ন্যাশনাল, উনি এটা নিয়ে কাজ করছেন, ইউকেরই একটা এডুকেশন বোর্ডে উনি কাজ করেন, একজন প্রিন্সিপাল। ওনার উনি একটা এটার উপরে কাজ করেছেন, আমাদেরকে ওনার এই জিনিসটা আমরা নিচ্ছি, নিয়ে আমরা এটা আরো বাংলাদেশের যে এই আইসিটি যে এডুকেশন, এটাকে আমরা একদম লেটেস্ট, একদম আপ টু ডেট আমরা করার প্ল্যান আছে, ওইটা খুব দ্রুত করা হবে। এই ছিল। আর হচ্ছে যে আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, যেটা আমাদের অ্যাডভাইজার মহোদয় জয়েন করার পরেই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার যে ডিপার্টমেন্টগুলো কেন্দ্রিক বিশাল একটা শিক্ষা, একটা ঘুষ টুস এগুলোর বাণিজ্য হয়, একটা প্রমোশন বা একজনকে এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায়। তো সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি, এই জায়গাটা নিয়েও আমাদের কাজ হবে, যাতে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সেটা যেন আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারি। এইটা হচ্ছে যে মানে পার্ট বাই পার্ট কাজ করা, এবং সামনেতে আমরা আমাদের প্ল্যান আছে যে এটা আরো যাতে আরো বড় পরিসরে শিক্ষা নিয়ে কতটা কাজ করা যায় সেগুলো কাজ আমরা করব। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? আমাদের অনেকগুলোরই প্ল্যান আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কতটুকু ডেলিভার দিতে পারবো। আমার তো টাইম আনলিমিটেড নাই, আমি একটা কাজ হাতে নিলাম, আমি এটা করতে পারলাম না, সেটা তো ঠিক না। তো সেই জন্য আমরা প্রত্যেকটা কাজই আমরা দেখছি, আমরা যেটা করছি যে এটাকে একটা পুরো একটা জিনিসটাকে আমরা পার্ট বাই পার্ট দেখছি, যে একটু আমি এখানে ইন্টারভেন করতে পারবো বা এই জায়গাটা একটু ইন্টারভেন করতে, সেই অনুযায়ী কাজ। তো শিক্ষা কমিশনে ওইটা ইউনিভার্সিটি কমিশনের ক্ষেত্রে কি আলোকে আসবে আপনার সামনে দেখবেন, আমি মানে অতি শীঘ্রই দেখবেন, আমি এটা বলতে পারি। যেটা নিয়ে কাজ হচ্ছে, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যাপারটা আরো আলোকিত হতে পারবেন। আর পরের কথাটা, প্রশ্নটা আপনি ছিল হচ্ছে আরেকটা শেষ করতে পারি, যেটা বললেন আপনি যে দুর্নীতি ঘুষের কথা চিহ্নিত করেছেন বলেছেন, তো সেরকম কোনো সংস্থা কোনগুলোতে বেশি হয়, কম হয়, কিংবা কিভাবে হয় সেগুলো আমি এটা ব্রডার পার্সপেক্টিভে বললাম। এটা আপনারা যদি আরো ডিটেইল জানতে চান, এডুকেশন মিনিস্ট্রিতে তো আছে, সেখানে আপনারা কথা বলতে পারবেন। আমরা কোনো কিছুই রুল আউট করছি না, আমাদের প্রত্যেকটা, কিন্তু যেটা হচ্ছে যে বিশাল আকারে এডুকেশন রিফর্ম কমিশন এখনই না করে আমরা কোথায় কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারি, সেই জায়গাটায় আমরা ফোকাস করছি। হ্যাঁ, এটা বাইরে যেটা বলে যে লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে এটা খুব যেই ফ্রুটটাকে আপনি খুব দ্রুত পারতে পারেন, মানে পেরে ফেলতে পারেন, সেই বিষয়টা আর কি, যে এই জায়গাটা আমি ইন্টারভেন করলে আমার একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে, সেই আলোকে আমরা এই কাজগুলো হচ্ছে। সংশোধনের কাজ করছিল, আমি যেটুকু জানি, যে ওই জাতীয় শিক্ষানীতি নিয়ে কিন্তু মানে ভারত সরকার ভাবছে কিনা। আরেকটা বিষয় যে আজকে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের কিছু প্রস্তাবনার কথা বলেছেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় ভাবছে কিনা। ধন্যবাদ। দ্বিতীয়টার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না, এই বিষয়ে আমাদের কোনো আলাপ আলোচনা হয়নি। আর প্রথমটার বিষয়টা আপনি যেটা বললেন যে শিক্ষা ওই রিফর্মের কথা, তো আমি বললাম যে আমরা কোনো কিছু রুল আউট করছি না,
সামনে আমরা দেখছি আমরা কতটুকু কি মানে আমরা এই জন্যই পার্ট বাই পার্ট কাজ করছি যাতে আমরা যে সমস্ত জায়গায় ইন্টারভেন করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পেতে পারি এবং আমাদের একটা কোয়ালিটিভ চেঞ্জ আসতে পারে সেই জায়গাগুলো আমরা বেশি ফোকাস করছি। তো ভবিষ্যতে আমাদের প্ল্যান মানে আমরা শিক্ষা কমিশন করব কি করব না এটা মানে শিক্ষা অ্যাডভাইজার ওনারাই এটা ডিসিশন নেবেন। না এটা একটা বিজয় দিবসের প্রোগ্রাম ছিল, তো এটা এখানে এড়ানোর তো কিছু নাই। উনি ওখানে ছিল, আপনি জানেন যে ইয়ের প্রেসিডেন্ট এসছেন বাংলাদেশে, উনি তো ইস্তিমোরের প্রেসিডেন্ট এসছেন, তো এখানে উনি একটা অনুষ্ঠান করেছেন, ইনভাইট করেছেন, অনেকে গিয়েছে অনেকে যায়নি। জি, আমার নাম রকম জওয়ানমণি, আমি দা বিজনেস স্ট্যান্ডার্ড। শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে সরকারের অবশ্যই পদক্ষেপ, এই যে যেগুলো বললাম সবগুলোই শিক্ষার মান বাড়ানোর একটা পার্ট হিসাবে আমরা অবশ্যই শিক্ষার মান বাড়াতে চাই, যাতে বাংলাদেশের স্টুডেন্টরা পৃথিবীর যে কোনো স্টুডেন্টের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারে বা তাদের চেয়ে বেটার হয়, এটা আমাদের দিয়ে। আর শিক্ষার আপনি যেটা বললেন যে বেসরকারি স্কুলে, সেটা আসলে কি, এটা ইজ এ রেজাল্ট অফ আমরা যে বছরের পর বছর ডিকেডের পর ডিকেড আমরা শিক্ষা খাতে যে ইনভেস্টমেন্টটা করার কথা আমরা সেটা করি নাই। হ্যাঁ, আমরা যে ইয়েতে আমরা যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি গত 15 বছরে আপনাদের তো দেখাই আছে। আমরা কর্ণফুলী লিভারের নিচে কোনোদিন টানেলের দরকার ছিল না, সেখানে আমি তো 12,000 কোটি টাকা খরচ করে ফেলেছি, 450 কোটি টাকা দিয়ে করেছি। আমি গোপালগঞ্জের ওইখানে আমার কোনো রেল লাইনের দরকার ছিল না, আমি 2000 কোটি টাকা দিয়ে রেল লাইন করে ফেলেছি। যেটা আমার দরকার ছিল সেই কাজটা করিনি। তা আমাদের গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দটা বাড়ানো। এখন যেই জায়গায় আছে বরাদ্দটা খুবই কম। আপনি যদি গ্লোবালি এটার মাপ হচ্ছে যে আপনি জিডিপির কত পার্সেন্ট আপনি শিক্ষা খাতে ব্যয় করেন, আপনি দেখবেন যে বাংলাদেশ পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট, খুবই কম। মানে আমার বাজেট হচ্ছে 70 বিলিয়ন ডলার, তার আমি আসলে কতটুকু আমি আসলে শিক্ষা খাতে ব্যয় করছি, সেটা সেই জিনিসটা তো এত বছর ধরে এটা হয় না। এবং আমরা এটা নিয়ে খুব বেশি লেখালেখি করি নেই, সিভিল সোসাইটির থেকে অনেক বেশি যে আওয়াজ আসার কথা ছিল সেটা আওয়াজও আসেনি। তো আমরা এটা এই পুরো জিনিসটা ইন্টারিম গভর্নমেন্ট দেখছে, এবং এই জন্য আপনি দেখেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশের উনি খুবই বড় অর্থনীতিবিদ, বড় শিক্ষাবিদ, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে উনি পড়ে এসেছেন। হ্যাঁ, তোমরা আরো অনেক স্কলারলি কাজ আছেন, উনি এটা নিয়ে কাজ করছেন। থ্যাংক ইউ। আমার নাম তোফাজ্জল হোসেন, আমি পরিকর্তায় কাজ করি। আমাদের এই যে আপনি যে বললেন এটাই বোঝা যাচ্ছে যে মানে কত শিক্ষাটা কত ব্যাপ্তিময়, মানে কত বিভিন্ন বিষয়। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের ইচ্ছা হচ্ছে শিক্ষার কোয়ালিটিটিভ চেঞ্জ আনা, সেই জায়গাটা কোথায় যে সমস্ত জায়গায় দ্রুত ইন্টারভেনশন করলে আমরা রেজাল্ট পাবো সেটাকে আগে ফোকাস করছি। বাট ওভারঅল সবকিছু নিয়ে কাজ করার আমাদের ইচ্ছা আছে। আর D8 নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, আপনারা D8 নিয়ে কোশ্চেন করতে পারেন, আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি মহোদয় আছেন। থাকবেন কতদিন ধন্যবাদ। আমাদের আলাদা কোনো এজেন্ডা নেই। ওইখানে যে থিমের উপর ওই সম্মেলনটা হবে সেটি হচ্ছে ইউথ এবং SMEs ইন শেপিং দ্য ইকোনমি। এই দুইটাই আমাদেরও এজেন্ডা, আমাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এই দুটো নিয়ে মূলত আলোচনা হবে। এখানে কোনো চুক্তি বা কোনো ধরনের অ্যাবিউটি হবে বাংলাদেশের পক্ষে? না, এটা তো একটা মাল্টিল্যাটারাল একটা ইভেন্ট, যেখানে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানরা আলোচনা করবেন। একটা বহুপাক্ষিক বিষয়ে পারস্পরিক যে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমি মেহেদী হাসান ভিন্ন প্রশ্ন করতে চাই, সেটা হলো বাজারে আবার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এটা সরকারের নজরে এসেছে কিনা? আমরা বাজারের প্রত্যেকটা খুব ইন্টেন্সিভলি মনিটর করছি, কোথায় কোথায় শর্টেজ হচ্ছে বা সাপ্লাই ক্রাঞ্চ হচ্ছে সেই বিষয়গুলো আমাদের পুরো নজরে আছে। সেটার জন্য আমাদের পুরো একটা বড় ইউনিট কাজ করছে। এবং আপনারা দেখেছেন যে আমরা ইদানিং প্রতিদিনই আমি বাজারে জিনিসপত্রের মানে মূল্য আমরা ইভেন আমাদের চিফ অ্যাডভাইজারের হোয়াটসঅ্যাপ পেজে আমরা দিচ্ছি, জি আমি ফেসবুকেও দিচ্ছি। যে আমি আজহার রিমন, আমি এখন টিভি থেকে আসছি। গতকাল প্রধান উপদেষ্টা তার যে ভাষণ
আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোডম্যাপ, ঠিক না? এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের ডেট কবে, শিডিউল তো এখন শিডিউল এটা তো নির্বাচন কমিশন সেটা নির্বাচন কমিশন দেবে। উনি একটু বলেন, আপনি বলেন। না, পূর্ণাঙ্গ শিডিউল বা নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা, এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে। রাজনৈতিক দলগুলো থেকে, দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে, এবং আমাদের যে জুলাই বিপ্লব সেটার স্পিরিটটাও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। সো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল যে তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার, নাগরিক যে অধিকার, এগুলো নিশ্চিত করা যেন হয়। তো সেই দাবির আলোকে, সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 6টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক। এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট 15টা কমিশন করা হয়েছে। এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে, এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে। তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে, এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন, এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে, ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে। তো জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছেও। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান, তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনও আলোচনা হচ্ছে, বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কীভাবে কাজ করবে, সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কী হবে সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে ইতিমধ্যে ঘোষণা করেছেন। ধন্যবাদ। আমি কি আরেকটু মানে প্রশ্ন করতে পারি? বলেন। সেটা হলো যে যেটা মানে পলিটিক্যাল পার্টিস গুলো বিশেষ করে বড় ছোট অনেক দল, কয়েকটা দল খুব নির্বাচনের কথা বলছে। এই গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদের বক্তব্য আবার একটু আলাদা আছে। এই যে জাতীয় ঐক্যমত্যের প্রশ্ন যখন আসছে, মানে এই যে সরকার, তারা আসলে কাদেরকে গুরুত্ব দেবে? যে বড় বড় পার্টি তাদের দিকে, নাকি যে মানুষেরও তো একটা মত থাকতে পারে? তো এই বিষয়গুলোতে কেমনে পৌঁছবে? ওই যেহেতু এমন প্রশ্ন আসছে, ছোট সংস্কার মানে ছোট স্কেলে সংস্কার নাকি বড় স্কেলে সংস্কার, মানে আমার প্রশ্নটা বুঝতে পেরেছি। যে সরকার সবাইকে গুরুত্ব দেবে, এবং ইভেন কি আপনাদেরকেও গুরুত্ব দেবে, আপনাকেও গুরুত্ব দেবে। আপনি যদি আপনার কোনো মতামত আপনার নির্দিষ্ট গণমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করতে চান, সেটাও সরকার গুরুত্বের সাথে নেবে। উদ্দেশ্যটা হচ্ছে জাতি যাতে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জাতির যারা স্টেক হোল্ডার আছে, সেখানে রাজনৈতিক দলগুলো আছে, সাধারণ জনসাধারণ আছে, ছাত্ররা আছে, সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয় সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। ধন্যবাদ। যখন পরিস্থিতি তৈরি হবে তখন দেখা যাবে। এই বিষয়ে এখন স্পেকুলেশন করার মতো সময় হয়নি। সরি, সম্পূর্ণ প্রশ্ন। এটা জাতীয় ঐক্যমত্য একটা কমিশন গঠনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সেই ঐক্যমত্য কমিশনে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল, তাদের চেয়ারম্যানরা থাকবেন।
তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে, এবং যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে, যেহেতু এই বিষয়ে কিছু মামলা হয়েছে গত সরকারের যে অপকর্ম, খুন, রাহাজানি, দুর্নীতি ইত্যাদি অনেক বিষয়ের মামলা হয়েছে, এগুলা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে, তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ তো না, যারা ধরেন পুরো হত্যায় জড়িত, যাদের হাতে রক্ত আছে, তাদের বিচার হবে। এখানে কোনো মাপ নেই এই জায়গাটায়। যারা এই জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। আমরা জাস্ট পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ। যারা এগুলাই জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। সেক্ষেত্রে ভাই আমার নাম কাউসার আজম, আমি নয়াগঞ্জে আছি। সেক্ষেত্রে অনেককে আমরা দেশের বাইরে চলে যেতে দেখেছি। অলরেডি এই কমিশন যাদের চিহ্নিত করেছে তার মধ্যে মনিরুল ইসলাম, উনি অলরেডি দেশের বাইরে থেকে স্ট্যাটাস দিয়েছেন। আমরা সম্প্রতি পত্রিকা দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব, উনি 3 মাস দেশেই ছিলেন, তারপরে তাকে তিনি দেশে চলে গেছেন। তো এক্ষেত্রে আপনি এর আগে বলেছিলেন যে এই তারা কিভাবে দেশ ছাড়বে, এই বিষয়টা সরকার খতিয়ে দেখবে। আসলে আপনারা কিভাবে খতিয়ে দেখছেন বা কতটুকু খতিয়ে দেখছেন? আমরা তো বলেছি যে আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো পুলিশ কোনো ইয়ে আসেনি। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছেন। অনেকে রাত জেগে তাদের পাড়াকে মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন, অনেকে অনেক গার্ডিয়ান, অনেকে অনেক বড় চাকরিজীবী, তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি, এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই এই বিষয়ে। শরীফ ভাই, আমি আনিসুল ইসলাম, আমি ইউএনবিতে কাজ করি। আমরা তো সেই লক্ষ্যেই কাজ করি যে প্রাইভেট মানে স্কুলের টিচারদের যে ট্রেনিং, যদি ট্রেনিং ভালো হয় বা আমরা যদি পাঠ্যপুস্তকগুলো রেশনালাইজ করতে পারি, তাহলে হয় কি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোচিংও লাগে না। মূল জিনিসটা হচ্ছে যে শিক্ষা খাতে আমাদের আরো অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে গ্লোবাল জব মার্কেটের জন্য তৈরি করতে চাই, আমাদের অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আপনি যদি একটু শিক্ষা খাতে আপনি মানে আমাদের ব্যয়টা দেখেন, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে, এটা সিস্টেমেটিক্যালি বছরের পর বছর কম আমরা ইনভেস্ট করেছি। আপনি অনেক টিচার খুবই কম বেতন পান, প্রাইভেট স্কুলেরও টিচার আপনি দেখেন কয় টাকা বেতন পান। তো সেই জন্য আপনি এখন আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি, এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। তো বাট এটা আমার মনে হয় যে এই ফোকাসটা আরো অনেক দিন ধরে থাকা উচিত। আপনারাও এটা নিয়ে কথাবার্তা বলেন, সামনে আরো যদি নতুন গভর্নমেন্ট আসে সেই সময় কথাটা বন্ধ করে রেখেন না, সেই সময় আরো জোরে বলেন, যাতে বাংলাদেশের শিক্ষা খাতে ইনভেস্টমেন্টটা বাড়ে। আমরা জিডিপি অনুযায়ী অন্যান্য দেশগুলো দেখেন, ওরা জিডিপি অনুযায়ী কত বাজেট ইনভেস্টমেন্ট করে, আমাদের দেশেও সেই রকম যাতে ইনভেস্টমেন্ট হয়। সেই থ্যাংক ক্ষেত্রে ইউ। তো আপনাদের সামনে অর্থাৎ আগামী বছরটা এই সরকারের অধীনেই হবে বলে আমরা ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে সেই অর্থ বছরে কি শিক্ষা খাতে বাজেটটা বাড়বে? আমি এখনই কিছু স্পেকুলেট করতে পারছি না। বাজেট এখনো ধরেন 6 মাস বাকি, দেখি। শরীফ ভাই, আপনি এটা বিষয় একটা লাস্ট কোশ্চেন, সম্পূরক একটা বিষয় বলছিলেন, আর এত বড় একটা বিপ্লবের পরেও এই মহাসড়কের বাজেট তন্ত্র আপনার ওই বড় লোকের বাজেট নিয়ে কিন্তু কাজ করছে আমরা দেখছি। এটাতে কোনো বড় সংস্কার মানে সংশোধনী বাজেট হয় একটা ডিসেম্বরে, জুলাইয়ের পরে, আপনি আরো ভালো জানেন অর্থনীতির বিষয়গুলি, যে ওইটাতে কোনো আমরা যেহেতু 4 মাসও পাইনি, সামনে এই ডিসেম্বরে পাবো কিনা সংশোধনী বাজেটে, যে খাতগুলি অন্তর্বর্তী সরকারের জন্য
কাজ করার জন্য তো অবশ্যই অর্থের প্রয়োজন। সেই যেইগুলি কাজ করতে যাচ্ছে ওইগুলিতে এই বাজেটের বড় কোনো সংশোধনী আসবে কিনা, আর যদি এসে থাকে সেই সংশোধনীগুলো কোন কোন জায়গাতে আসতে পারে? ধন্যবাদ। আপনি তো দেখেছেন যে ওই আগের যে মানে আমাদের চোর জননী যেই অবস্থা ইকোনমিকে রেখে দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, আপনি $900 মিলিয়ন রেখে দিয়ে গেছেন হচ্ছে আপনার আদানি পাওয়ারের বিল, বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি শেভরন থেকে সবাই আপনার কাছে টাকা পাচ্ছে। আপনার অন্যান্য যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনছেন তারা আপনার কাছে বিলিয়নস অফ ডলার, অনেক মানে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার পাচ্ছে। তা আমরা যেটা প্রথমে আমাদের কাজ ছিল যে আমরা ইন্টারন্যাশনালি একটা রাইট সিগন্যাল দেওয়া যে আমরা আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করছি। সে অনুযায়ী শেভরনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা 6 মাসের মধ্যে ওদেরকে ডিউগুলো ক্লিয়ার করব। বা আদানিকে আমরা জানিয়েছি যে এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি এবং তারা হ্যাপি। এই যে পুরো জায়গা, এই পুরো সমস্যাটা তো ওইখান থেকে তৈরি করা, তো ওইটাকে আমরা ফার্স্টে অ্যাড্রেস করতে হচ্ছে। $900 মিলিয়ন কিন্তু কম টাকা না, অনেক টাকা। তো ফলে যেটা হচ্ছে যে আমরা এইগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে। আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটাকে কি হয়েছে, বাজেটকে কিভাবে মানে এটাকে এমন ভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া যেখানে আমার একদম ইনভেস্ট করতেই হবে বা টাকা খরচ করতে হবে সেই জায়গায় যেন আমরা টাকা যাতে, বাট যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি। এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে, আমি একটু বলতে পারি, আর এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনার এটা রেজাল্ট দেখবেন। লাইট চালিয়ে মোড়ামুড়ি করে দেওয়া। হ্যাঁ একটু ভাই যাবো আর একটু আমার সামনে যেতে না পরে ভাই বসে যাই থ্যাংক ইউ। এই কে গেল রে ভাই, এক সেকেন্ড শেষ করেন, টেনশন নাই। ওকে দেখলাম আমাদের পেজটা ঠিক আছে, রাইট? সামনে দেখান কি আবার মোবাইল যায় রে, আরেকজন উঠতেছে, আরে যায় আবার আরে আপনারা একটু হাঁটা চলা বন্ধ করুন। আরে আমার ক্যামেরা আনতে দাঁড়াই আমি শুয়ে যাই। আসসালামু আলাইকুম।